দেখো আজকে আমরা এমএস ওয়ার্ড ক্লাস করব, ঠিক আছে। এমএস ওয়ার্ডের যে ভার্সনটা করব সেটা হচ্ছে 2007। এই 2007-এর পরেও ভার্সন নতুন আপডেট ভার্সন এসছে, ঠিক আছে। কাজ সেই একই, কিছু নতুন অপশান ফিচার্স একটু এক্সট্রা আছে তাই, কিন্তু যেভাবে এখানে কাজ করব ওখানেও সেম একইভাবে কাজ করা যাবে, ঠিক আছে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা কী জিনিস না, তো এটাও একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলোকে শর্টকাটে আমরা কি বলি, মোবাইলে কি বলি, সব যেগুলো কাজ করি কি বলি এগুলোকে, অ্যাপস। হ্যাঁ, তাহলে মোবাইলে এগুলো হচ্ছে সব অ্যাপস, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কম্পিউটারের অ্যাপস। এই অ্যাপস থেকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার থেকে শর্টকাটে অ্যাপস বলা হয়, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের লেটার, প্যারাগ্রাফ, বায়োডাটা এই সমস্ত কিছু লেখার জন্য। মানে তুমি যখন কম্পিউটার বসে কিছু টাইপ করবে, কোনো ডিজাইন করবে, লিখবে বায়োডাটা বা কোনো প্রজেক্টের জন্য কিছু লিখবে, ঠিক আছে। তাহলে সেই লেখালেখির কাজের জন্য তুমি এই সফটওয়্যারটাকে ব্যবহার করবে, ঠিক আছে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে এমএস ওয়ার্ড। এর যে ভার্সন যে কোনো হতে পারে, কোনো অসুবিধা নেই, কাজ একইভাবে করা যাবে, ঠিক আছে। তো এমএস ওয়ার্ডের যদি কোনো ফাইল সেভ করো তার এক্সটেনশন নেম কী হবে, DOCX। মানে এটা কখন হবে, যখন 2007 বা তার থেকে আপডেটেড ভার্সন হবে। 7-এর আগে কিন্তু DOCX ছিল না, 7-এর আগে যে ভার্সনটা ছিল 2003 বলে, ঠিক আছে। সেখানে কী ছিল, .DOC ছিল, এক্সট্রা কী যোগ হয়েছে, X যোগ হয়েছে। তাহলে এটা মাথায় রাখবে যে 7-এর পর থেকে যতগুলো এমএস ওয়ার্ডের ফাইল এক্সটেনশন হবে সবগুলো DOCX হবে, ঠিক আছে। আচ্ছা, এই সফটওয়্যারটা আবার কোথায় থাকে না, তো এমএস অফিস প্যাকেজের মধ্যে। অফিস প্যাকেজ, এমএস অফিস প্যাকেজ। এই এমএস অফিস প্যাকেজ কি, মাইক্রোসফট এমএস মানে হচ্ছে মাইক্রোসফট কোম্পানি সফটওয়্যারটা তৈরি করেছে। তো একটা প্যাকেজ তৈরি করেছে, একটা প্যাকেজের মধ্যে অনেকগুলো সফটওয়্যার দিয়ে দিয়েছে, মোটামুটি প্রায় 9-10টা সফটওয়্যার দিয়ে দিয়েছে এবং টোটাল প্যাকেজটারই ভার্সন চেঞ্জ করে। এমএস অফিস 2007, এমএস অফিস 2010, এমএস অফিস 2013-16 এরকম ভার্সন চেঞ্জ করে, ঠিক আছে। অফিসেরই ভার্সন চেঞ্জ করা মানে ওই প্যাকেজে যত সফটওয়্যার আছে সবারই ভার্সন চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন অফিস প্যাকেজের মধ্যে এমএস ওয়ার্ডও পাবে, আবার এক্সেল পাবে, পাওয়ার পয়েন্ট পাবে, 3টে সফটওয়্যার পাবে। এইখানে যদি যাই মাইক্রোসফট অফিস যদি ক্লিক করি, এই দেখো মাইক্রোসফট অফিস লেখা আছে, দেখতে পাচ্ছ। এই অফিসটাই 2007 আছে, তাই সবগুলোই দেখো 2007। এমএস অফিস অ্যাক্সেস 2007, এক্সেল 2007, অফিস গ্রুপ 2007, ইনফোপাথ 2007, নোট, যতগুলো সফটওয়্যার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, টোটাল 9টা সফটওয়্যারের ভার্সন 2007। তুমি যদি 2010 ইনস্টল করো তাহলে সবগুলোই 2010 হয়ে যাবে, কিন্তু এই সফটওয়্যারগুলোই থাকবে অফিস প্যাকেজের মধ্যে, এই সফটওয়্যারগুলোই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অফিস প্যাকেজের মধ্যে থাকে। এই সফটওয়্যারটাকে আবার ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলা হয়। ওয়ার্ড প্রসেসর কাকে বলা হয়, যে সমস্ত সফটওয়্যারের সাহায্যে আমরা লেখালেখির কাজ করতে পারি, ডকুমেন্টেশন তৈরি করতে পারি, তাদেরকেই বলা হয় ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। যেমন এমএস ওয়ার্ড ছাড়া তোমরা জানো আর কিসে কিসে লেখা যায়, লেখালেখি কাজ করা যায়, আর দুটো সফটওয়্যারের নাম বলো দেখি। নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ঠিক আছে, এইরকম। তাহলে আরও সফটওয়্যার, আরও অ্যাডভান্স লেভেলে আরও সফটওয়্যার আছে যেগুলো নিয়ে আমরা লেখালেখির কাজ করতে পারবো। পেজ মেকার, এরকম কিছু আছে, এই দেখো পেজ মেকার, এদিকে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলা হয়। তো অ্যাপ্লিকেশান সফটওয়্যার এমএস ওয়ার্ড সম্বন্ধে আমরা এটা একটা ইন্ট্রোডাকশান পেলাম, কেন ব্যবহার হয়, কী কাজে ব্যবহার হয়। এবার কীভাবে ওপেন করবে কম্পিউটারে, এই সফটওয়্যারটা কীভাবে খুলবে, ঠিক আছে। কম্পিউটারে খুলতে গেলে তোমাকে ওই এই যে স্টার্ট বাটন আছে, এই যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছ এখানে, এই স্টার্ট বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অল প্রোগ্রামসের ভিতরে মাইক্রোসফট অফিস, এই যে অফিসের ভিতরে গিয়ে এমএস অফিস ওয়ার্ড লেখা থাকবে, দেখবা এই যে W চিহ্ন থাকে আইকনটাতে, এই যে দেখতে পাচ্ছ নিচে, এখানে দেখতে পাচ্ছ W দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ার্ডের, এটা হচ্ছে X লেখা আছে এক্সেলের, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের, ঠিক আছে। তাহলে লোগো দেখে পরবর্তীতে আমরা চিনতে পারবো যে এটা এমএস ওয়ার্ডের লোগো, এখান থেকেই খোলা যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা খোলা যায়। ওটা যদি না পারো তাহলে এই যে রান বলে একটা অপশান আছে, রানটা কোথায় কী করে পাবে, কম্পিউটার খুলবে কী করে রান, উইন্ডোজ কি, এই যে অল্ট এবং কন্ট্রোলের মাঝখানে একটা উইন্ডোজ কি আছে এটা, ঠিক আছে। এই উইন্ডোজ কিটা টিপার পর যদি আর টিপো কিবোর্ড থেকে, তাহলে রানের অপশানটা আছে। যেমন এইখানে গিয়ে এটা হচ্ছে সার্চ বাটন, এটা কিন্তু রান নয়, ঠিক আছে। রান কোথায় থাকে, রান অনেক দূরে থাকে। কীভাবে কত দূরে থাকে দেখিয়ে দিই। অল প্রোগ্রামসের মধ্যে অ্যাক্সেসরিজের মধ্যে গিয়ে এই দেখো রান এখানে আছে, দেখতে পাচ্ছ এইটা। এই রানে গিয়ে উইনওয়ার্ড কথাটা লিখতে হয়, WINWORD। উইনওয়ার্ড যদি লিখি WINWORD, তবেই আমার এমএস ওয়ার্ড খুলবে। ক্লিক করি, এই দেখো এমএস ওয়ার্ডটা খুলছে, এইটা হচ্ছে এমএস ওয়ার্ড, ওকে এইটা। তাহলে ওই উইনওয়ার্ড লিখেও আমরা খুলতে পারি। এমএস ওয়ার্ড ওপেন করতে গেলে কী লিখতে হয়,
উইনওয়ার্ড, যেমন এমএস পেন্ট খুলতে গেলে তুমি এমএস পেন্ট লিখবে বা পি ব্রাশ লিখবে, নোটপ্যাডে নোটপ্যাড লিখবে, ওয়ার্ডপ্যাডে ওয়ার্ডপ্যাড লিখবে, কিন্তু এমএস ওয়ার্ড খুলতে গেলে এমএস ওয়ার্ড লিখলে খুলবে না। সেক্ষেত্রে কি লিখতে হবে? উইনওয়ার্ড। রানে গিয়ে সার্চে লিখলেও হয়, এখানে গিয়ে যদি সার্চে লিখি, এখানে যদি সার্চে গিয়েও লিখি তাও চলে আসবে। দেখো WINWORD উইনওয়ার্ড, ওপরে দেখো উইনওয়ার্ড লেখা আছে, দেখতে পাচ্ছ? এখানে ক্লিক করলে এমএস ওয়ার্ডটা খুলে যাবে এটা, ঠিক আছে? তাহলে এটাও আমরা করতে পারি। না হলে এই যে রান, এই যে উইন্ডোজ কি, কিবোর্ডের উইন্ডোজ কি, এর মধ্যেটা টিপবে, সঙ্গে আর কিবোর্ডের আর, এই দেখো রান চলে আসবে ডাইরেক্টলি, ঠিক আছে? মানে আর ভিতরে যাওয়ার দরকার নেই, শর্টকাটে আমরা রানটাকে নিয়ে নিতে পারি। কীভাবে নেবে? ওই উইন্ডোজ কি প্লাস আর টিপে ওইটাকে নিয়ে নেবে, এখানে উইনওয়ার্ড লিখে ওকে করবে, তাহলে উইনওয়ার্ড খুলে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে এমএস ওয়ার্ড। এবং এমএস ওয়ার্ডের যে ভিউটা আছে, ভিউটা এবার আমাদেরকে আলোচনা করতে হবে যে ভিউটা কি আছে, কেমন দেখতে, ঠিক আছে? আচ্ছা, এমএস ওয়ার্ড খোলার পর এইখানে দেখবে এমএস ওয়ার্ডের তোমাদের এইরকম দেখতে হবে। হোমের আন্ডারে এই সমস্ত অপশানগুলো আছে, এখানে ফন্ট বলে একটা গ্রুপ তৈরি করা আছে, প্যারাগ্রাফ গ্রুপ আছে, তার মধ্যে এই অপশানগুলো আছে, স্টাইল গ্রুপের মধ্যে এই অপশানগুলো আছে, এডিটিং গ্রুপের মধ্যে এই অপশানগুলো আছে, ক্লিপবোর্ডের মধ্যে এই অপশানগুলো আছে। ইনসার্টে যখন ক্লিক করবে তখন তাদেরও গ্রুপ ভাগ করা আছে, একটা গ্রুপে একটা অপশান আছে, ঠিক আছে? তো কোনটাকে কী বলে এটা আমরা একটু জেনে নেব, ঠিক আছে? কোনগুলোকে কী বলা হয়। এখানে এবার দেখে নাও যে আমরা এখানে একটা ছবি এঁকে আমি একটা দেখিয়েছি যে এই যে এই টোটাল এমএস ওয়ার্ডের প্রথমে যে ওপরে থাকে পেজের, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, আমি এমএস ওয়ার্ডে এটা লেখা আছে Ctrl F1, ওকে, ওপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা, ঠিক তো? তো এইখানে টোটাল এই যে কোনার যে বাটন, এই বাটনটাকে বলা হয় অফিস বাটন। এই দেখো লেখা আছে কোনার বাটনটা কি বলা হয়? অফিস বাটন। এই অফিস বাটনের কাজ কি? এখান থেকে আমরা ফাইল সেভ, ওপেন, এই সমস্ত কাজগুলো করতে পারো। কোনো ফাইলকে সেভ করতে গেলে এই কোনায় ক্লিক করবে, দেখো নিউ, ওপেন, সেভ অ্যাজ, এই সমস্ত অপশানগুলো এখান থেকে করতে পারবে। এটা কমন অপশান, সব অ্যাপসেই থাকে, সেটা অফিস বাটনে না থাকলেও ফাইল মেনু বা কোনো একটা জায়গায় থাকে, ঠিক আছে? এটা এখানে থাকে। এবার এই টোটাল হোমটা কি বলা হয়? হোম, ইনসার্ট, পেজ লেআউট, এদেরকে কি বলা হয়? লেখা আছে ট্যাব বলা হয়। এখন তুমি কোন ট্যাবে আছো? হোম ট্যাবে। যখন ইনসার্টে ক্লিক করবে তাহলে এটা হবে ইনসার্ট ট্যাব, ঠিক আছে? যখন তুমি পেজ লেআউটে ক্লিক করবে এটা হবে পেজ লেআউট ট্যাব, এটা হচ্ছে পেজ লেআউট ট্যাব, ঠিক আছে? তাহলে হোম ট্যাবে ক্লিক করলাম, হোম ট্যাবের ভিতর চলে এলাম। তাহলে আমাদের কতগুলো ট্যাব আছে এমএস ওয়ার্ডে? 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি, কিন্তু জেনারেলি কটা ট্যাব থাকে তার একটা অপশান আছে। এবার দেখো নাই একটা ট্যাব, এখানে ফরম্যাট বলে একটা ট্যাব ছিল, আউট হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করি, এই দেখো ফরম্যাট বলে একটা ট্যাব আসছে। আচ্ছা, তো এই এক্সট্রা ট্যাব আরও অনেক কিছু আসবে, ঠিক আছে? তো এই ট্যাবগুলো আবার যখন আলাদা জায়গায় ক্লিক করবো তখন আউট হয়ে যাবে। তো এই দুটো বাদ যদি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাই 1 2 3 4 5 6 7 থেকে 8টা ট্যাব থাকে, মিনিমাম 8টা ট্যাব থাকবে, ঠিক আছে? মিনিমাম কতগুলো থাকবে? 8টা ট্যাব। আরও এক্সট্রা ট্যাব অ্যাড করা যায়, আমি যেমন এগুলো অ্যাড করা আছে, যেমন ডেভেলপার ট্যাবটা, অ্যাড ইনস, আরও নতুন নতুন ট্যাব আসবে, এগুলো মিনিমাম থাকবেই, ঠিক আছে? তাহলে এইখানে এই ট্যাবের ভিতরে আমরা কয়েকটা গ্রুপ দেখতে পাই, যেমন ক্লিপবোর্ড, এটাকে গ্রুপ বলবো। একটা গ্রুপের ভিতরে ক্লিপবোর্ড, ফন্ট, এরা গ্রুপ। এই গ্রুপের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে টুলস বা অপশান বলতে পারি। সেইগুলোকে কি বলা হয়? টুলস বা অপশান। এই টুলসগুলোর কাজ হচ্ছে আমার ডকুমেন্টেশন যখন কিছু লেখালেখি করব সেই লেখার সাহায্য করা, ডিজাইন করতে বা অন্যরকম কাজ করতে সাহায্য করবে এই টুলসগুলো। এক একটা টুলসের এক এক রকম কাজ আছে, কী সাহায্য করবে ওগুলোই আমরা শিখবো, কোন টুলসে কী কাজ হয়, ঠিক আছে? তাহলে কী হবে, ভবিষ্যতে আমি কোনো একটা ডকুমেন্টেশন তৈরি করতে গিয়ে আমাকে যাতে খুব ইজিলি কাজটা করতে পারে ওই টুলসগুলো জানা থাকলে, ঠিক আছে? অপশানগুলো যদি জানে, যেমন যদি তুমি এইটা যদি না জানতে যে এইগুলোর কাজ কী, এগুলোর কাজ কী হয় বলো তো? লেখার স্টাইল চেঞ্জ করা যায়। এবার যদি নাই জানি তাহলে লেখার স্টাইল কী করে চেঞ্জ করবো, তাই না? তাহলে এইভাবে আমাদের টুলসগুলোকে শিখতে হবে, কোন টুলসের কী কাজ। তাহলে এমএস ওয়ার্ড খোলার পর এমএস ওয়ার্ড যখনই খুলবো তখনই আমাদের কি দেখাবে? এরকম ফাঁকা একটা পেজ দেখাবে। এই পেজটা যদি ছোট করি, এই কোণাতে জুম থাকে, এই কোণায় দেখবে জুম আছে, ঠিক আছে? এই কোণাতে জুম প্লাস মাইনাস করা যায়। তো এই জুমটাকে আমি ছোট করি, তোমাদের দেখায় জুমটা, এটা দেখতে পাচ্ছ? জুম মাইনাস করলে এটা ছোট হয়ে যাবে পাতাটা। এটা মানে তুমি জুম ছোট করছো, মানে ধরুন একটা ছবিকে বড় করে যেমন দেখি, ছোট করে যেমন দেখি, সেই রকম তুমি জুম ছোট বড় করতে পারো। প্লাস করবে, তাহলে প্লাস হচ্ছে এরকম বড় হবে। তুমি বিশাল বড় করতে পারো, আরও বড় করতে পারো, 500 পর্যন্ত বড় করা যাবে। কতটা জুম করা যাবে? 500, 500%। এটা হচ্ছে নর্মাল 100%। আরও যদি ছোটো করো সর্বনিম্ন 10% পর্যন্ত ছোটো করা যাবে, ঠিক আছে?
তাহলে এইটা আমরা 100ই রাখি। তাহলে এইটা একটা পেজের মতন লাগছে, তো আমরা এমএস ওয়ার্ডে যেটা দেখতে পাচ্ছি এটা একটা পেজের মতন লাগছে। এই ধরনের পেজ আমার হাতে যেটা আছে এরকম ভেবে নেবে পেজ এটা। এই পেজে তোমাকে কিছু লিখতে দিয়েছে এবং সেই লেখাটা তুমি লিখবে, মানে কোনো একটা চিঠি লিখতে দিয়েছে বা কোনো একটা তুমি কিছু একটা অ্যাপ্লিকেশান লিখবে বা কিছু একটা ডিজাইন করবে, কোনো কোশ্চেন তৈরি করবে, তাহলে এই পেজে গিয়ে তোমাকে লিখতে হবে। এখানে তুমি লিখতে পারবে। এই যে কার্সার ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ, এই কার্সারটা ব্লিঙ্ক করছে, এই কার্সার ব্লিঙ্ক করবে, এখান থেকে লেখা শুরু হবে, যেখান থেকে ব্লিঙ্ক করবে সেখান থেকে লেখা শুরু করবে। তো আমি হয়তো তোমার এখানে টাইপ করবে, তুমি যখন কিছু টাইপ করবে, ধরে নাও এখানে কিছু আমি লিখছি, লিখতে লিখতে যখন লেখাটা অটোমেটিক শেষ হয়ে যাবে তখন দেখবে নিচের লাইনে কার্সারটা চলে আসছে, ঠিক আছে? অটোমেটিক নিচের লাইনে চলে আসবে। যখন পেজের শেষ চলে আসবে তখন অটোমেটিক কী হচ্ছে, নিচের লাইনে চলে আসছে। এবার তোমার যদি মনে হয় যে না এটা একটা প্যারাগ্রাফ, এবার প্যারাগ্রাফ চেঞ্জ করবো, পরে আবার নতুন প্যারাগ্রাফ লিখবো, তাহলে তুমি এন্টার মারো, তাহলে আরেকটা প্যারাগ্রাফ শুরু হবে। দেখো প্যারাগ্রাফ মানে আমরা একটা গ্যাপিং বুঝতে পারছি, তাই না? তাহলে এন্টার মারলে নতুন একটা প্যারাগ্রাফ শুরু হয়। যখন তুমি এন্টার মারবে কিবোর্ড থেকে তখনই একটা নতুন প্যারাগ্রাফ শুরু হবে। এবার এন্টার মারি, দেখো নিউ প্যারাগ্রাফ শুরু হচ্ছে। তাহলে এখানে আগে প্রথমে আমাদেরকে টাইপিং করতে হবে, কিছু লিখতে হবে। এবার কী লিখবো, তোমাদের খাতায় যা নোটস আছে বা কোনো ইংলিশ নোট বা আমি যে নোটসগুলো তোমাদের ডিসিপিডি দিয়ে দেবো সেইগুলো দেখে দেখে তুমি লিখতে পারবে, ঠিক আছে? টাইপ করবে, কিন্তু টাইপিং মাস্টারে তো টাইপ করছো অলরেডি, সেই টাইপিংয়ের স্পিডটা বাড়ছে। এবার তোমরা খাতা দেখে লেখার চেষ্টা করবে এখানে, এবং টাইপিং প্র্যাকটিস করছো তখন যে সুইচ যে আঙুলে প্র্যাকটিস করছো, লেখার সময়তে আবার তোমরা দেখে আবার তখন এই 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 করবে না, লেখার সময়তে ওই আঙুলেই চেষ্টা করবে, স্লো হোক আস্তে হোক কিন্তু চেষ্টা করবে যে আঙুলে এ আছে সেটা এখানে এ টিপবো, যেখানে এস আছে এস টিপবো, ঠিক আছে? এইভাবে চেষ্টা করবে, নাহলে কী হবে টাইপিং স্পিড তুমি পারবে না তুলতে, মানে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। বোঝা গেল তো? আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমত কিছু লিখে নিব। আমি ধরে নাও 3টে প্যারাগ্রাফ লিখলাম, 3টে প্যারাগ্রাফ লিখেছি, 1, 2, 3টে টাইপ করেছি কিছু, 3টে প্যারাগ্রাফ আমি একটু তাড়াতাড়ি লিখলাম, একটা কমেন্ট আছে যেটাতে লেখা যায়, ঠিক আছে? ওকে, এবার আমরা অপশানগুলো জানবো যে কোন অপশানের কী কাজ। তাহলে চলে আসি। প্রথমে আমরা এই ক্লিপবোর্ড গ্রুপটা করাইনি, ক্লিপবোর্ড গ্রুপ আমরা এর আগেও করেছিলাম, কাট কপি পেস্ট, এটা একটু পরে করব আমরা, ঠিক আছে? আমরা এমএস পেইন্টেও দেখেছি কাটের কাজ কি, কপির কাজ কি, পেস্টের কাজ কি, ঠিক আছে? কিন্তু এখানে কি করব আমরা, এই ফন্ট গ্রুপটা আগে আলোচনা করে নিই। ফন্ট গ্রুপের মধ্যে যে টুলসগুলো আছে বা অপশানগুলো আছে, এই অপশান বা টুলস বলতে পারি আমরা, এদের কাজ কি আমরা জেনে নিই। খুব কমন কাজ, ম্যাক্সিমামটাই আমরা জানি, তাও একবার জেনে নিই, ঠিক আছে? তো আমি প্রথমে একবার বলে দিই, ঠিক আছে? বলে দিই বলতে এইখানে যাই, এখান থেকে তাহলে ফার্স্ট আমাদের ওপরে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ফন্ট। এটার নাম কি? ফন্ট। এর কাজ কি? এখান থেকে আমরা লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবো। কীভাবে চেঞ্জ করবে? ধরুন প্রথম প্যারাগ্রাফটাকে তুমি যতটা করবে ততটা ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেবে, এটা সিলেক্ট বলা হয়। সিলেক্ট করতে হবে, কিন্তু তুমি যতটা সিলেক্ট করবে ততটা লেখার পর অ্যাপ্লাই হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই হবে না, বুঝতে পারলে? তাহলে এতটা লেখার পরেই কিন্তু অ্যাপ্লাই হবে যদি আমি এতটা সিলেক্ট করি। আচ্ছা, তাহলে এবার ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে এইখানে গিয়ে আমি যে ফন্টের ওপর মাউস পয়েন্টারটা নিয়ে যাব সেই স্টাইলটা আমাকে প্রিভিউ দেখাবে, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে। আরও ফন্ট আছে, এইটাকে স্ক্রলটাকে ধরে যদি নামাও দেখতে পাবে অনেক স্টাইল আছে। এবার তোমার কম্পিউটার যেগুলো কমন সেগুলো থাকবেই, ঠিক আছে? তাহলে আমি যে ফন্ট করতে চাইছি মাউস পয়েন্টারটা সেখানে নিয়ে গেলে আমাকে সেই ডিজাইনটা দেখাবে। ওকে, তাহলে এখান থেকে কোন একটা স্টাইল আমি ধরে নাও ডিজাইন আমি এখান থেকে চেঞ্জ করছি, এইটা করলাম, ক্লিক করলাম, তাহলে এই স্টাইলটা হয়ে গেল। যে প্যারাগ্রাফের করবে বা যেটুকু লেখার করবে সেইটুকুটাকেই সিলেক্ট করতে হবে। তোমার যদি এইটুকুটাকে দরকার তাহলে এইটুকুটাই সিলেক্ট করবে শুধুমাত্র। সিলেক্ট করার পর এইখানে গিয়ে তুমি সেই ফন্ট স্টাইলটা এখানে পর ক্লিক করে দিলে সেটা এখানে বসে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে ক্লিক করলাম, দেখো ওইটুকুটা লেখার পর এটা বসে গেল সেই স্টাইলটা। এটা হলো ফন্ট। এই পরেরটা কি হবে? এটা কি? ফন্ট সাইজ। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এর সাইজ এখন কত আছে? 11। তাহলে যখন আমরা এমএস ওয়ার্ড নিই লেখার সাইজ জেনারেলি কত থাকে? 11ই ছিল, কিন্তু 11ই থাকে সাইজটা। এই সাইজটাকে তুমি কমাতে পারবে, বাড়াতে পারবে, ছোট বড় করতে পারবে। কত ছোট বড় করতে পারবে? এখানে যদি দেখি আমরা ছোটোতে কত দেখতে পাচ্ছি আমরা? 8, তার নিচে কি আছে? নাই। বড়তে কত দেখতে পাচ্ছি আমরা? 72, তার উপরে এদিকে দেখাচ্ছে না। তাহলে এখানে আমরা 8 আর 72-এর মধ্যে সীমাবদ্ধ থাকছি। 72 মানে এত বড় হবে, আর 8 করলে এইটুকুটা হবে, ঠিক আছে? কিন্তু এর থেকেও আমরা বড় ছোট করতে পারি। সর্বনিম্ন আমরা 1 করতে পারি, 1 লেখার সাইজকে 1 করতে পারবো। আর সর্বাধিক করতে পারবো, এখানে 72 দেখলে তো, সর্বাধিক করতে পারবে 1638 পর্যন্ত।
1638 মানে লেখা সাইজ আমার থেকেও বড় বড় হবে। তাহলে এই পাতা আমার একটা A4 সাইজের পাতা এইটুকুটা, আর আমার থেকে বড় লেখা যদি হয় তাহলে আঁটবো পাতাতে? আঁটবে না, তাই না? তাহলে কি হবে, পাতায় আঁটবে না। ঠিক আছে, দেখা যাক আমরা একবার দেখে নিই যে কি হচ্ছে। তাহলে আমি এই লেখার ডিজাইনটাকে একবার নর্মালি করে নিই, চেঞ্জ করে নিলাম লেখার ডিজাইনটা। এই লেখাটাকেও আমি নর্মাল করে নিলাম এখান থেকে। এবার আমি সিলেক্ট করে নিলাম, সবগুলোই করব, সবগুলোই করি। লেখার সাইজটা বড় করব। লেখার সাইজটা সর্বনিম্ন এখানে 8 পাচ্ছি, কিন্তু 1 কী করে করব, এইখানে গিয়ে ক্লিক করবে ঘরটাতে, এখানে 1 লিখবে কিবোর্ড থেকে, 1 লিখে এন্টার মারো। এই দেখো 3টে লাইনে এটা গেল, এত বড় লেখা। এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছ? জুম বড় করি, আমরা জুমটাকে বাড়াই, জুম 500% জুম করলাম, তাতেও বুঝতে পারছি না। হ্যাঁ, 500% জুম করে এই দেখো লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরপরে আবার আতস কাজ লাগাতে হবে, নাহলে বোঝা যাবে না। তাহলে 1 করা যাবে, এখানে 1 পেলাম। 1-এর পর এবার আমরা 8-এ এলাম, এটা হচ্ছে লেখার সাইজ 8। আমার জুমটা অনেক বড় আছে বলে বড় বড় লাগছে, জুমটা আবার ছোটো করি, 100%-এ আসি, 100%-এ। এই দেখো এটা হচ্ছে 8। ওকে, এবার 72, এখান থেকে 72 দেখতে পাচ্ছি। 72-এ এত বড় দেখাচ্ছে, কিন্তু 72 থেকে বড় করা যাবে বললাম কতটা, 1638 পর্যন্ত। এইখানে ক্লিক করে এখানে লিখে দেবে কিবোর্ড থেকে 1600, আচ্ছা 1650 করলাম, বেশি করলাম, হয় কিনা দেখি। এবার এন্টার মারবে কিবোর্ড থেকে। যে এন্টার মারলাম আমাকে একটা মেসেজ দিল, বললো দ্য নাম্বার মাস্ট বি বিটুইন 1 and 1638। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এর থেকে বেশি করা যাবে না, 1638ই সর্বাধিক। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম যে MS ওয়ার্ডের লেখার সাইজ সর্বনিম্ন 1 করা যায়, সর্বাধিক কত করা যায়, 1638, আর নর্মাল কত থাকে যখন আমরা লেখা শুরু করি, 11। ঠিক আছে, ওটাকে ডিফল্ট সাইজ বলা হয়। তাহলে এগুলো প্রশ্ন আসে। ওকে, তাহলে আমি এখানে কি করলাম, 1638 এন্টার মারি, কত বড় হয় লেখা দেখি। ওই গো পাতাতে আঁটছে, একটা কোনা এঁটেছে। কতগুলো পাতা লেগেছে তার আগে দেখো, এখানে পাতাটা বাড়ছে, পাতার সংখ্যা 227টা পাতা লাগছে, মানে আমার তো এই সাইজের পাতা, এই পাতাগুলো 227টা লেগেছে ওই 8টাতে। এবং এই জুমটাকে কমায়, তাহলে বুঝতে পারি যে তাও লেখাগুলো এঁটেছে কিনা। এত বড়টা হয়েছে, জুমটা কমিয়ে দিই, 10% করলাম। একটা লেখার সাইজ ওই যে 227টা পাতা লেগেছে, তাও লেখাগুলো গোটাগুটি আঁটেনি কেন বললাম, যে আমার থেকে বড় লেখা, তাহলে পাতায় আঁটবে না, একটা কোনা আসবে হয়তো। ঠিক আছে, এইরকম হয়েছে কেস। তাহলে এই লেখার সাইজটাকে যদি একটু করে ছোট করি, ছোট কী করে করবো, এইটাতে ছোট করা যায়, এইটা থেকে ছোট করি। দেখো এবার বুঝতে পারছি লেখাগুলো আসছে আস্তে আস্তে, আমরা ছোট করি। এখন কত হলো, 1400, কমাই, যতবার ক্লিক করবো তত কমবে। ঠিক আছে, কমাতে কমাতে দেখি এখন কত হলো, 1100। এখানে লিখে দিয়েও কমাতে পারি ডাইরেক্টলি। ঠিক আছে, এখানে লিখে দিই, এখানে হয়তো করলাম 1000। 1000 করলে এরকম হচ্ছে, আরও কমাতে হবে, এখানে কমাই, ক্লিক করি, $740, তারপরে 710, 690, 690, তার থেকে ছোটো করি, হ্যাঁ 690 করলে মোটামুটি একটা অক্ষর একটা পাতায় আসছে। ঠিক আছে, তাহলে যতগুলো অক্ষর আছে ততগুলো পাতা মোটামুটি আমাদের লাগবে। এই যে এটাতে 330টা দেখিয়েছে, তাহলে এবার হয়তো কমবে আরও। হ্যাঁ, তো আমি লেখার সাইজটাকে আবার নর্মালি যেমন ছিল আমাদের 11 ছিল, আমি 11তে ক্লিক করে এন্টার মারলাম, আবার ধরুন 11 হয়ে গেল। ঠিক আছে, পাতাটা বড় করে নিই, তাহলে লেখার সাইজ আমরা এটা করতে পারবো। ঠিক আছে, এটা হলো। নেক্সট এইটার কাজ কি, বোল্ড, এটার নাম হচ্ছে বোল্ড। বোল্ড মানে লেখাটা একটু মোটা হবে, বোল্ড হবে। হ্যাঁ, বোল্ড করা যায়, কোনো লেখাকে হাইলাইট করার জন্য বোল্ড আমরা দরকার হয়। আমাদের এই নোটসটা দেখো, কিছু কিছু জায়গায় আমি বোল্ড করেছি কোনো লেখাকে, নোটসে গিয়ে দেখবা নর্মাল লেখার বোল্ড লেখার মধ্যে পার্থক্য দেখবা। এই যে এইটা নর্মাল লেখা, আর এটা হচ্ছে বোল্ড লেখা, একটু মোটা আছে, বুঝতে পারছো না? যেমন ক্লিয়ার ফরম্যাটিং, এটা একটু বোল্ড আছে, আর এটা হচ্ছে নর্মাল লেখা। বোল্ডটা একটু হাইলাইট হয়ে থাকবে, মোটা হয়ে থাকবে, আর নর্মাল লেখা পয়েন্ট লেখার জন্য আমরা ইউজ করি, যে পয়েন্টের তলায় দাগ দিয়ে একটু মোটা মোটা। এখানে তো মোটা করতে পারবো না খাতা কলমে, তখন আমাদের এখানে মোটা এখানে করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বোল্ড। তাহলে এইরকম বোল্ড করতে গেলে এই জায়গায় এগুলো সব অলরেডি বোল্ড করা আছে, দেখো বোল্ড অ্যাক্টিভ হয়ে আছে, তাই না? তো এই বোল্ড করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে বোল্ডের শর্টকাটের গ্রো ফন্ট সিং ফন্টটা বললাম না তোমাদের, এটা বলেছি তো? হ্যাঁ, এটা বলেছি। এটার নাম হচ্ছে গ্রো ফন্ট, মানে লেখার সাইজ বড় করা যায়। আর এটার নাম হচ্ছে শ্রিঙ্ক, মানে ছোট করা যাবে। এই যে শ্রিঙ্ক কোনটা, যেটা ড্রপ ডাউন অ্যারোটা নিচে আছে, আর এটা ড্রপ ডাউন অ্যারোটা উপর দিকে আছে, অ্যারো চিহ্নটা উপর ধারে আছে, এটা গ্রো হবে। এবং এদের একটা কিবোর্ডের শর্টকাট কি আছে,
কিবোর্ডের শর্টকাট কি আছে, কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে তোমার এটা শিফট কন্ট্রোল আর গ্রেটার দ্যান চিহ্ন কিবোর্ডের, শিফট টিপতে হবে, কন্ট্রোল টিপতে হবে আর কিবোর্ডের গ্রেটার দ্যান চিহ্ন টিপতে হবে। এই তিনটে সুইচ যদি টিপো তাহলে গ্রো হবে, অর্থাৎ লেখার সাইজ বড় হবে, ঠিক আছে। আর ঠিক উল্টোটা হবে, গ্রেটার দ্যানের জায়গায় কোন চিহ্ন টিপবো আমরা, লেস দ্যান টিপবো। আমরা একবার দেখে নিই। তাহলে গেলাম এমএস ওয়ার্ড, এখানে কোনো লেখাকে সিলেক্ট করলাম, সাপোজ ধরে নাও এই অন দ্য ইনসার্ট ট্যাব, এই লেখাটাকে অনলি সিলেক্ট করলাম, এইটাতে গ্রো হচ্ছে, এটাতে শ্রিঙ্ক হচ্ছে, সেটা কিবোর্ডে কি করব, শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান, এই যে গ্রেটার দ্যান চিহ্নটা টিপছি, বড় হচ্ছে, বুঝতে পারছো। এখন কত সাইজ হলো লেখার বলো তো, 90। লেস দ্যান টিপো, লেস দ্যানে কী হবে, আবার ছোট হবে, ঠিক আছে। আরও ছোটো করতে পারি, লেস দ্যানও ছোটো করতে পারবে, তাহলে লেস দ্যানও ছোটো করতে পারবে, তাহলে এটা গ্রো ফন্ট, এটা শ্রিঙ্ক ফন্ট, এটা। তারপরে কি আছে, যেটা আমাদের বোল্ড ইটালিক আন্ডারলাইন, তাই তো, এই তো বোল্ড ইটালিক আন্ডারলাইন। বোল্ডের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস বি, আর এটা হচ্ছে কন্ট্রোল প্লাস আই, আর আন্ডারলাইনে হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। তো এখানে একটা গ্রুপ ভাগ করা আছে, বোল্ড এবং ইটালিক, এটাকে বলা হয় ফন্ট স্টাইল, এদের দুজনকে কি বলা হয়, ফন্ট স্টাইল। আর বাকি এই যে বোল্ড ইটালিক, এই দুটো হচ্ছে ফন্ট স্টাইল, বাকি আন্ডারলাইন, স্ট্রাইক আউট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই চারটে অপশান, বাকি যে চারটে অপশান আছে এই ইউ আন্ডারলাইন থেকে, এদিকে বলা হয় ফন্ট ইফেক্ট, ঠিক আছে। এটা প্রশ্নে আসে অনেক সময়, এদের দুজনকে বলা হয় ফন্ট স্টাইল, আর এই দুটোকে বলা হয় ফন্ট ইফেক্ট। তো বোল্ড ইটালিকে আমরা কিভাবে করব, সেম জিনিস, যতটা লেখাকে সিলেক্ট করব ততটা লেখা সিলেক্ট করে নিয়ে আমরা বি এ যদি ক্লিক করি বোল্ড হবে, আবার ইউ এ ক্লিক করলে আন্ডারলাইন হয়, এই সরি আই ক্লিক করলে ইটালিক হবে, ইটালিক মানে বাঁকানো একটু। আর তুমি যদি মনে করো শুধু ইটালিক রাখবো, দেখো শুধু ইটালিক হবে, শুধু ইটালিক, শুধু ইটালিক, ঠিক আছে। তো শুধু বোল্ড, শুধু বোল্ড, বোল্ড করার ফলে লেখাটা আঁটছে না বলে নিচের লাইনে চলে আসছে, মানে মোটা হলে তো একটু জায়গা লাগবে, তাই না, তাই জায়গা একটু বেশি লেগে যাচ্ছে। তাহলে বোল্ড, এটা আমরা কিবোর্ড থেকে কি টিপবো, কন্ট্রোল প্লাস বি, আর কন্ট্রোল প্লাস আবার বি টিপলে একবারে বোল্ড হবে, একবারে আনবোল্ড হবে, মানে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল প্লাস আই, কিছু একটা ভুল টিপেছি আমি, আচ্ছা ক্লোজ করি, কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল ও টিপে দিয়েছিলাম, কন্ট্রোল প্লাস আই, দেখো ইটালিক আবার নর্মাল হয়ে যাচ্ছে। তাহলে এই শর্টকাট কি ইউজ করতে পারি আমরা, আন্ডারলাইন কি হয়, তলায় দাগ পড়বে, তাহলে ইউ ক্লিক করলাম আন্ডারলাইন, তলায় দাগ হবে। এবার এই আন্ডারলাইনের কিছু ডিজাইন আছে, এই যে আন্ডারলাইনটা দিয়েছো, এই আন্ডারলাইনের ডিজাইন চেঞ্জ করতে পারবে। কেমন ডিজাইন, এই ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো এখানে ডাবল আন্ডারলাইন আছে, এইরকম একটু মোটা আন্ডারলাইন আছে, এইরকম অনেক স্টাইলের আন্ডারলাইন আছে। তাহলে জেনারেলি এইরকম আন্ডারলাইন থাকে, সেই আন্ডারলাইনটাকে তুমি আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবে, ইচ্ছা করলে এইরকম আন্ডারলাইন করতে চাইছো এরকম করতে পারবে, বা ডাবল আন্ডারলাইনটা দিতে পারবে, ঠিক আছে। এইটা করলাম, এইরকম আন্ডারলাইন করতে পারি আমরা। আন্ডারলাইন যেটা করেছি তার আবার আলাদা কালার দিতে পারি আমরা। আন্ডারলাইনের কালার কি করে দেবে, ওইখানেই ক্লিক করো, দেখো নিচে আছে কি লেখা আছে, আন্ডারলাইন কালার। এখানে মাউস নিয়ে গেলে এখানে অনেক রকমের কালার দেখতে পাচ্ছ, দেখো। তাহলে যে কালারের উপর গিয়ে ক্লিক করবে সেই কালারটা আন্ডারলাইনের হয়ে যাবে। তুমি লেখার কালার আলাদা দিতে পারো, এটা হচ্ছে আন্ডারলাইনের কালার, ঠিক আছে। তাহলে আন্ডারলাইনের কালার আমরা চেঞ্জ করতে পারবো। আন্ডারলাইন যদি আবার ক্লিক করি তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে। যে আন্ডারলাইনটা আমি সিলেক্ট করে রাখলাম, আবার যদি কোনো নতুন লেখাকে গিয়ে যদি আন্ডারলাইন দিই তাহলে কী হবে, ওই স্টাইলটাই চলে আসবে। দেখো আমি এটাই তো সিলেক্ট করে রেখেছিলাম, ঠিক আছে। আন্ডারলাইন, আবার এই লেখাটাকে গিয়ে আন্ডারলাইন দিচ্ছি, জাস্ট ক্লিক করবো ইউ এর উপর, দেখো এইটাই চলে আসবে, যেটা আমি করে রাখলাম। লাস্ট যেটা করে রাখবে সেটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি কম্পিউটার অ্যাপস বন্ধ করে দিয়ে নতুন করে আবার যদি খোলো, তাহলে আবার জেনারেল যেটা থাকে, নর্মাল যেটা থাকে সেটাই আবার হয়ে যাবে। ওকে, এইটা আন্ডারলাইন। এটার কাজ কি বললাম, লেখাকে মাঝখান দিয়ে কাটে, স্ট্রাইক আউট, এগুলো তো এই ওয়ার্ড প্যাডে ছিল তো, আগের দিন দেখাচ্ছিলাম না। তাহলে লেখাটাকে সিলেক্ট করে এটাকে যদি কেটে দিতে চাও, এটাকে স্ট্রাইক আউট বলা হয়, এরকম কেটে দেবে, ঠিক আছে। আবার তুলে দিতে চাই, তুলে দেবে। এই যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচে যেগুলো থাকে, যেমন আমরা কি লিখছিলাম, H2O সংকেতগুলো, ঠিক আছে, এগুলো ইউজ করছিলাম। আর সুপারস্ক্রিপ্টে আমরা ফর্মুলা লিখছিলাম, বা অনেক সময় এইগুলো থাকে, যেমন ফার্স্ট STটা উপরে থাকে না এরকম, সেকেন্ড NDটা আমরা দেখি উপরে থাকে, ঠিক আছে। থার্ড RD যখন লিখি, RD লিখে RD নিচে থাকে না, ওপরেই থাকবে। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আমরা ওপরে দিই জেনারেল, ঠিক আছে। তো এইরকমই আমরা আছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার করতে পারি, ঠিক আছে। আবার তুমি H2O যেটা আমরা বলছিলাম, এই 2টাকে কী করতে হবে, নিচে নামাতে হবে, তখন তুমি সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করবে, নিচে নেমে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো ইউজ করার জন্য আমরা এই দুটো
অপশান ব্যবহার করতে পারবো, টুলস বা অপশান ব্যবহার করতে পারবো। এদের একটা শর্টকাট কি আছে, যেমন কি শর্টকাট কি আছে আমার এখানে লিখে দেওয়া আছে, এই শর্টকাট কিটাও ইউজ করবে। শর্টকাট মানে কি, শর্টকাট মানে তোমাকে গিয়ে ক্লিক করতে হবে না, যা সিলেক্ট করে কিবোর্ডে টিপলেই হয়ে যাবে, কিবোর্ডে টিপে আমরা কাজ করতে পারি, ঠিক আছে, এটাকে শর্টকাট বলা হয়। তাহলে এখানে কি করব আমরা, দেখো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের জন্য কি লিখেছি, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে যেটা, এই যে নিচেরটা, কন্ট্রোল এবং কি টিপতে হবে, সমান চিহ্ন কিবোর্ডের, কন্ট্রোল সুইচটা টিপবে, তার সাথে কোন চিহ্নটা টিপবে, সমান চিহ্ন, কন্ট্রোল টেপার পর সমানটা টিপবে, তাহলে এই সিলেক্ট করে নিয়ে ওটা নিচে চলে আসবে, ঠিক আছে। আমি দেখো কন্ট্রোল টিপে সমান চিহ্ন আবার টিপছি, নর্মাল হয়ে গেল। কেন, কারণ যেটা ছিল উল্টোটা হয়, একবার টিপলে হয় আর একবার টিপলে অফ হয়, তাহলে আবার টিপি নিচে নেমে যাবে, ঠিক আছে এইটা। আর সুপারে কী হবে, কন্ট্রোলের সাথে কী টিপতে হবে, শিফট দিয়ে কী চিহ্ন দিতে হবে, প্লাস। এবার এই প্লাস আর সমান চিহ্ন এরা এক জায়গাতেই থাকে কিবোর্ডের, এই দেখো উপরে প্লাস চিহ্ন এবং সমান চিহ্ন কোথায় আছে, এক জায়গাতে আছে। এই প্লাসটা টিপলে হবে না, কিন্তু এটা এমনি নর্মালি যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে লাগবে, এটা করতে পারো, কিন্তু এই প্লাসটা টিপে তোমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই প্লাসটা টিপে হয় কিনা দেখি, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি, এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট প্লাস, হচ্ছে হচ্ছে না, এটা টিপি, এটা হচ্ছে, এটাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ওপর দেখো এখানে সমান চিহ্ন আছে আবার প্লাস চিহ্ন আছে, তাহলে এগুলো ডবল ডবল আছে সব, দেখো একটা সুইচে ডবল ডবল আছে, তো তাহলে নর্মাল টিপলে কোনটা আসবে আর ওপরেরটা কখন আসবে নিচেরটা কখন আসবে, বলো কে বলতে হবে। হ্যাঁ যেমন এখানে ব্যাকেট আছে, ব্যাকেট আমি যদি টিপি তাহলে কি আসছে, 9 এর এখানে ফার্স্ট বন্ধনী প্রথম বন্ধনী আছে, 9 আসছে, তাহলে এটা যখন শিফট ধরবো তখন উপরেরটা আসবে, শিফট ধরলে কোনটা আসবে, ওপরেরটা। তুমি যখন শিফট ধরে টিপবে দেখো উপরেরগুলো আসছে, যা টিপছি কোনগুলো আসছে, ওপরেরগুলো আসছে, আবার যখন ছেড়ে দেবে তখন কী হবে, নর্মালগুলো আসবে, নর্মালি আমাদের নিচেরগুলো আসে। তাই কিবোর্ডে যদি ডবল কিছু লেখা থাকে শিফট টিপবে ওপরেরটা ব্যবহার করার জন্য, আর এমনি নিচেরটা হবে। যেমন এই নিচের দিকে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে তোমার এই স্ল্যাশ আছে, তাহলে নর্মালি কি আসবে, টিপলে কোনটা আসবে, স্ল্যাশ, নিচেরটা আসবে, আবার যখন শিফট টিপবে তখন কি আসবে, জিজ্ঞাসা চিহ্নটা আসবে। তাহলে এটা একটা নতুন তোমাদের শেখা হলো যে কিবোর্ডে যদি ডাবল থাকে শিফট টিপে আমরা উপরেরটা ব্যবহার করব, আর নর্মালি কি হবে, নিচেরটা, ঠিক আছে এটা। তো এবার প্লাস যেহেতু ওপরে আছে তাই কন্ট্রোলের সাথে আমাকে শিফটটাকে ব্যবহার করতে হচ্ছে, দিয়ে প্লাস সাইনটা টিপতে হচ্ছে, বুঝে গেল, নাহলে তো আসছে না। আর যেহেতু ইকুয়াল টু নর্মালের সাথে আছে তাই কন্ট্রোলের সাথে ইকুয়াল টু টিপলি হচ্ছে, শিফট ধরা দরকার নেই, শিফট ধরলে তো ওপরেরটাই আসবে, তাই না, এইটা। তাহলে এইখানে আমরা এই শর্টকাট কিগুলো জেনে নিলাম, ওকে। তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের ইউজটা বুঝতে পারলাম। এরপরে কি আছে, চেঞ্জ কেস বলে একটা অপশান আছে, ঠিক আছে, এই যে পাশের যে অপশান আছে এইটা চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ কি, চেঞ্জ কেসের কাজ হচ্ছে, এই চেঞ্জ কেসের কাজ এখানে লিখে দিয়েছি আমি, আগে দেখি কি লিখেছি, এমএস ওয়ার্ড 5 টাইপস অফ চেঞ্জ কেস, কিছু কাজ লিখিনি, জাস্ট বলেছি 5 ধরনের চেঞ্জ কেস হয়। এমএস ওয়ার্ডে 5 প্রকারের চেঞ্জ কেস আছে, সেই 5 প্রকার চেঞ্জ কেস কী কী দেখে নাও আগে, এবং লেখার স্টাইলটা ফলো করবে। 1 নাম্বার হচ্ছে সেন্টেন্স কেস, তারপরে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড বা প্রপার কেস, এই প্রপার কেসও বলে অনেকে, আবার অনেকে বলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর এটাকে বলা হয় টগল কেস। এই 5 প্রকারের লেখার ডিজাইন বুঝতে পারছো। প্রথমটা আমরা কি দেখতে পাচ্ছি, সেন্টেন্স কেসটা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেরকম হয়, প্রথম অক্ষর বড় হাতের, বাকি সব ছোট হাতের হয়, একটা বাক্য লিখতে গেলে তাই তো করি আমরা। তারপর এটা দেখতে পাচ্ছি সব ছোট হাতে, যেমন এই লেখাটা দেখো, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, সব ছোট হাতের লেখা আছে, এটা লোয়ার কেস। আর যদি বলি আপার কেস তাহলে কি হবে, সব বড় হাতের হবে, ঠিক আছে। আর যদি বলি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটাল মানে হচ্ছে বড় হাতের, ক্যাপিটাল মানে তো আমরা জানি ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের, ঠিক আছে। তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে কি, প্রত্যেকটা অক্ষরের প্রথম অক্ষর বড় হাতে, এটা দেখতে পাচ্ছি আমরা, রাজারামপুরে আর বড় হাতের, ইউথের ওয়াই বড়, কম্পিউটারের সি বড়, ট্রেনিংয়ের টি বড়, সেন্টারের সি বড়, তাহলে প্রতিটা শব্দ তার প্রথম অক্ষরগুলো বড় হাতের আছে, ঠিক আছে। আচ্ছা টগলটা কি আছে আবার, এই প্রতিটা শব্দ প্রথম অক্ষর বড়, তার যদি উল্টো করি ঠিক সেটাই ঘটে যাবে, প্রতিটা শব্দের প্রথম অক্ষর ছোট আর বাদ বাকিগুলো কি হচ্ছে বড়, এরকম লেখা কোথাও লেখে এরকমভাবে, এই তো কমিক্স ফমিক্স হয়তো করার জন্য ইউজ হতে পারে, ঠিক আছে। তাহলে এরকম লেখা আমরা দেখতে পাই না জেনারেলি, তো এইগুলো করতে পারি আমরা। এর অপোজিট হচ্ছে টগল কেস, ঠিক আছে, এই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের অপোজিট হচ্ছে টগল কেস, ওকে। তাহলে এইগুলো কিসের জন্য ইউজ করব, তোমার ধরে নাও তুমি এখানে অনেক কিছু লিখেছো, একটা নোটস তৈরি করেছো, কিছু লেখা হয়েছে, এবার তোমাকে হঠাৎ করে বললো যে আমি তো তোমাকে বললাম যে এগুলো বড় হাতের লিখতে, তুমি আবার সেন্টেন্স কেসে লিখে ফেললা,
বড় হাতের আর ছোট হাতের কী করে লেখা হয় কম্পিউটারে বলো? বড় হাতে ছোট হাতে কী করে লিখবো আমরা? নর্মালি লিখলে তো সব ছোটো হাতের আসছে, দেখো নর্মালি যখন আমরা লিখি তখন ছোট হাতের আসছে, বড় হাতে কী করে আসবে? কিবোর্ডে ক্যাপস লক বলে একটা সুইচ আছে দেখতে পাচ্ছ, এই ক্যাপস লক যদি একটা টিপে দাও এখানে লাইট জ্বলবে, ঠিক আছে? দেখো একটা লাইট জ্বললো, এবার সব কিন্তু বড় হাতের হয়ে আছে। ক্যাপস লক অফ করে দাও, সব ছোট হাতের হয়ে আছে, ঠিক আছে? তো ক্যাপস লক অন করে দিলে সব বড় হাতে লেখা হবে, আর ক্যাপস লক অফ করে দিলে সব ছোট হাতের হবে। কিন্তু আমি যদি শিফটের ব্যবহার করি, শিফট হচ্ছে একটা পুশ বাটন, শিফট এমন একটা জিনিস যে চেপে ধরলে একরকম কাজ হবে, ছেড়ে দিলে আবার একরকম কাজ হবে, ঠিক আছে? শিফট মানে আমরা শিফট একবার মানে শিফটটাকে চেপে ধরে রেখেই কাজ করতে হয় যখন কাজ করতে হয়, ঠিক আছে? যখন নর্মালি আমি লিখছি কি আসছে ABCD লিখছি, AB না ছোট হাতের হয়, নর্মালি কি হয় ছোট হাতের ABCD, তাই তো? এবার তুমি যখন শিফট ধরে নেবে, এবার ABCD লেখো ABCD, কি হয়ে গেল? বড় হাতের হয়ে গেল। আর শিফট ছেড়ে দাও, ABCD, ছোট হাতের হয়ে যাচ্ছে। এবার দেখো ABCD মানে কি লেখা আছে আবার? এনিবডি ক্যান ডান্স, বাহ, ঠিক আছে? হ্যাঁ, এটা কি করে আসছে? এটা অ্যাকচুয়ালি একটা অটো কারেক্ট করা আছে যে ABCD লিখলে এটা যেন চলে আসে, এটা আমি করে রেখেছিলাম তোমাদের, এর আগে পরে শিখবে এগুলো, লাস্টে ধারে শিখবে, ঠিক আছে? তো এইখানে শিফটের কাজ হচ্ছে যেটা থাকবে তার উল্টোটা করবে, যদি ছোট থাকে শিফট ধরলেও বড় করবে, আবার যদি বড় থাকে যেমন ক্যাপস লক অন করে দিলে সব তো বড় হাতে হচ্ছে, তাই না? এবার শিফটটাকে চেপে ধরো, দেখো অটোমেটিক কী হবে, ছোট হয়ে ছেড়ে দাও, বড় হয়ে যাবে, আর শিফট ধরে নাও, ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা শিফটের হচ্ছে উল্টো করা, বড় থাকলে ছোট করবে, ছোট থাকলে বড় করবে। তো সাধারণত লেখার জন্য আমরা কি করব? লেখার জন্য আমরা কি করি? প্রথমত শিফট ক্যাপস লক অফ করে লিখতে হয়, ছোটো হাতে লিখতে হয়, কারণ আমি আমি লিখবো দিস, তাহলে শিফট ধরে টি, তারপর ছেড়ে দিলাম ISH, হয়ে গেল দিস ইজ। এবার আর বড় হাতে শিফট ধরে RT, RAJ, ঠিক আছে? RAJARAMPUR, রাজারামপুর। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এখানে ভুল লেখা হয়েছে, এখানে কার্সারটাকে নিয়ে গিয়ে কেটে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বড় হাতে ছোট হাতের জন্য আমরা শিফটটাকে ব্যবহার করব। তো অলরেডি তুমি লিখে ফেলেছো সব ছোট হাতের, এইভাবে ছোট হাতের বা নর্মাল লিখে ফেলেছো। এবার বললাম এইভাবে তো বলিনি বড় হাতে লিখতে হবে, তাহলে তোমার কেটে আবার নতুন করে লিখতে হবে, অনেক খাটনি। তার জন্য এটা কি করেছে, একটা অপশান দিয়েছে, সেই অপশানটার নাম হচ্ছে চেঞ্জ কেস। এখানে তুমি ছোটো লেখো বড় লেখো কোনো অসুবিধা নেই, যা খুশি লিখে ফেলেছো, তুমি গিয়ে সবকে বড় করবে, এখানে ক্লিক করে দাও, তখন সব বড় হয়ে গেল। ওই লেখাটাই অন দ্য ইনসার্ট ট্যাব, ওই লেখাটাই আছে, কিন্তু কী হয়ে গেলো, সব বড় হাতে কনভার্ট হয়ে গেলো অটোমেটিক্যালি, তাহলে আমার খাটনিটা কমে গেল, তাই না? যদি বলে না স্যার কী করবো, ছোটো হাতে করে দাও, ছোটো হাতে করে দাও, অসুবিধা নেই। বলে সেন্টেন্স কেস করে দাও, তাহলে সেন্টেন্স কেস করে দাও, ঠিক আছে? যেমন ছিল বলেছি না, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে, দেখো অন দ্য ইনসার্ট ট্যাব, দ্য গ্যালারিজ ইনক্লুডিং আইটেমস দ্যাট, আর সব বড় হাতের আছে, প্রত্যেকটা শব্দের যতগুলো ওয়ার্ডস আছে ফার্স্ট ক্যারেক্টার বড় হাতের আছে। এবার এটারই যদি উল্টো চাও তাহলে কি করে দেবো, এটাকে আমরা টগল করে দেবো। তাহলে দেখো অন দ্য, টগলকে সব ভুল দেখাচ্ছে, এই তলায় লাল দাগ দেখাচ্ছে না, তলায় লাল দাগ দেখা মানে বলছে এটার ভুল শব্দ, ভুল বানান লিখেছে তাই বলছে, ঠিক আছে? এরকমভাবে হয় না, এটা। তাহলে আবার কি করি, এটাকে আমি আবার এখানে গিয়ে সেন্টেন্স করে নিলাম, ঠিক আছে? নর্মাল করে নিলাম। তাহলে চেঞ্জ কেস আমরা বুঝতে পারলাম যে চেঞ্জ কেসের কাজ হচ্ছে এই অলরেডি লিখে ফেলেছি সেটাকে আমরা কনভার্ট করে নিতে পারি। তুমি একটা হেডিং দিয়েছো, তোমাকে বললাম হেডিংটা এখানে দেখো লিখো ROICTC, আর বা রাজারামপুর, RAJARAMPUR, রাজারামপুর YCTC, এবং এই লেখাটাকে তুমি সিলেক্ট করে নিয়ে এই এখানে সেন্টার করা যায়, পাতার মধ্যে এখানে নিয়ে আসা যায়, এই সেন্টারে এরকম করে দাও, লেখাটাকে বোল্ড করো, দিয়ে বললো এটা কী লিখলে, তোমাকে তো বড় হাতে লিখতে বললাম হেডিংটা, এরকম লিখেছো, তাহলে কী করবে, এখানে যাবে দিয়ে আপার বড় হাতে করে দাও, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এবার আন্ডারলাইনে গিয়ে আমি আন্ডারলাইন একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে অপশানটা বুঝতে পারলেন, ওকে? বাকি কি থাকলো আমাদের এই ফন্ট গ্রুপের মধ্যে থেকে এইটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার, ঠিক আছে? টেক্সট হাইলাইট কালার, লেখাকে হাইলাইট করা। এই অপশানের সাহায্যে তুমি লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে লেখাকে হাইলাইট করতে থাকবে। আমরা হাইলাইটার পেন দেখেছো পাওয়া যায় হলুদ কালারের বা বিভিন্ন কালারে, আমরা কি করি, কোনো লেখাকে হাইলাইট করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড লেখার কালার কালোই থাকবে, কিন্তু পিছন দিয়ে কালার হয়ে যাবে, তাই না? তাহলে টেক্সটকে হাইলাইট করার জন্য যেমন পিকচারটাকে হাইলাইট করে রাখো, তো সিলেক্ট করলে দিয়ে হাইলাইটার কালারে গিয়ে এখানে কী কালার দেখতে পাচ্ছি আমরা, ইয়েলো দেখতে পাচ্ছি না, তাহলে ক্লিক করো, তাহলে দেখো ইয়েলো কালার হয়ে যাবে, এটা হাইলাইট হয়ে থাকবে, ঠিক আছে? তুমি অন্য কালার দেবে, এই লেখাটাকে হাইলাইট করে রাখো, সিলেক্ট করলা যতটা দিয়ে হাইলাইট করো, দেখো এটা হয়ে গেল, এটা হাইলাইট বলা হয়, হাইলাইট। তো এই কালারটা তুমি যদি চাও যে আমি ইয়েলো না দিয়ে অন্য কালার দেবো, তাও করতে পারো। কীভাবে, তুমি এভাবে সিলেক্ট করে নেবে, যাকে করবে এই পাশে ড্রপ ডাউনে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করো, দেখো কিছু কালার তুমি দেখতে পাচ্ছ,
দেখতে পাচ্ছ কিছু কালার, এই যে কালার দিয়ে করবে সেই কালারটা করো। তো যদি এই কালারটা দাও তাহলে একটু ডিপ কালার, লেখাটা কালো, মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই না? যদি কালো দিয়ে দিই তাহলে কী হবে, কিছুই দেখতে হবে না, লেখাও কালো, পেছনেও কালো, তাই না? দুটোই কালো, কিছুই দেখা যাবে না। তাহলে তোমার ইচ্ছা মতন একটা কালার দাও। হ্যাঁ, কালো দিতে পারো, তাহলে লেখার কালার চেঞ্জ করতে হবে, তোমাকে লেখার কালার চেঞ্জ করতে হবে, তবে হবে। লেখার কালার হয় হলুদ করতে হবে, নাহলে লাল কিংবা সাদা করতে হবে, তাহলে হবে। তাহলে এটা কালোই থাক, কালোই দিলাম, লেখার কালার পরে চেঞ্জ করবো আমরা। ওকে, এইভাবে ব্যাকগ্রাউন্ডকে আমরা হাইলাইট করতে পারবো নির্দিষ্ট কালার দিয়ে। এখন দেখো তলায় কোন কালারটা চলে এলো, কালোটাই চলে এলো। তার মানে কি, তুমি এবার সিলেক্ট করে যদি ওর উপরে ক্লিক করে দাও তাহলে সব কালোই হবে। আগে যেমন হলুদটা ছিল, মানে সিলেক্ট করে, যেমন এই যে আন্ডারলাইন কী হচ্ছে এখন নতুন স্টাইলে, আন্ডারলাইন যেটা দিয়েছি সেটাই তো আসছে, তাই না? তার মানে ওটাকে আমরা অ্যাক্টিভ করে রাখলে যেটা করে রাখবো সেটাই আসবে। তাহলে এখানে গিয়ে এবার যদি এইটা সিলেক্ট করলাম, আমি টেক্সট হাইলাইট কালার দিয়ে ইয়েলো করলাম, এবার দেখো তলায় কী কালার চলে এলো, ইয়েলো। তার মানে এবার আমি যতগুলো সিলেক্ট করে জাস্ট ক্লিক করবো ওর উপরে অন দ্য বডি ইয়েলোটাই আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের যেটা আছে সেটাকে বলা হয় ফন্ট কালার। মানে ফন্ট কালার হচ্ছে লেখার কালার, লেখার কালার চেঞ্জ করবে। লেখার কালার কি আছে আমাদের, ব্ল্যাক আছে। তাহলে এই ব্ল্যাক কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো এই অপশানের সাহায্যে। কীভাবে, তাহলে তুমি যতটা লেখাকে সিলেক্ট করবে, আমি চাইছি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, সব লেখার কালার চেঞ্জ করবো, ঠিক আছে? সিলেক্ট করে নিয়ে এর উপরে ক্লিক করলে কী কালার আসবে, লাল। আমরা বুঝে গেছি যেখানে লাল দেওয়া আছে মানে এরপরে কী আসবে, লাল হয়ে যাবে। যেগুলো সব লাল হয়ে গেলো, তাই না? যে লাল হয়ে গেলো দেখো, এইবার বুঝতে পারছো এগুলো লেখা গেলো, ব্যাক লাল বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে তুমি চাইছো না এইটুকুটা লাল করবো না, এইটুকু লেখার কালার আমি চেঞ্জ করবো, সাদা দেবো, কালো আর সাদাতে বোঝা যাবে। ব্যাকে কালো থাকলে, যেমন ব্ল্যাক বোর্ডে আমরা হোয়াইট চক দিয়ে লিখি, তাই না? এটা হোয়াইট বোর্ডে ব্ল্যাক কালার বা ব্লু কালার দিয়ে লিখি। তাহলে এইরকম সিলেক্ট করবো, দিয়ে এইখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে কোন কালার নেবো, সাদা কালারটা। এবার সাদাটা বুঝতে পারছো, এটা একটু বোল্ড করে দিই, এরকম এটা হাইলাইট হয়ে থাকলো, তাই না? তাহলে এইটাকে সিলেক্ট করে আমি এটাকে ইয়েলো করবো, এখানে গিয়ে ইয়েলো কালার করবো, এই ইয়েলো কালার, এটাকে বোল্ড করবো, এই দেখো। তাহলে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, এটা ইয়েলো করলাম, তাহলে কালার এইভাবে চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এই হচ্ছে দুটো কালার এখানে পেলে, একটা হচ্ছে হাইলাইট কালার আর একটা ফন্ট কালার, ঠিক আছে? তাহলে এই এখানে লেখা আছে আমাদের, আশা করি লেখা আছে, দেখে নিই। এই যে টেক্সট হাইলাইট কালার, এর কাজ কি, দিস অপশান ইজ ইউজ টু হাইলাইট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য সিলেক্টেড টেক্সট উইথ স্পেসিফিক কালার। আচ্ছা, কালার বানানটা এখানে দেখো COLOR করা আছে, আমরা COLOUR করি আমরা কালার বানান, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের, আমরা যে ইংলিশটা ইউজ করি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর এখানে যে ইংলিশটা থাকে সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ। সেই দুটোর জন্য বানানের একটু হেরফের হয়, ওটা কোনো প্রবলেম নয়, তুমি যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কালার বানান তো মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে কালারটা বানানটা কি দেখাচ্ছে দেখো, যখন এখানে 1 মিনিট মাউস পয়েন্টার যখন নিয়ে যায় দেখাচ্ছে না, ফন্ট COLOR দেখাচ্ছে, তাই না? তাহলে কিছু কিছু বানান আছে যে বানানগুলো আমাদের, যেমন ফন্ট মানে কি, আমরা সামনে বলি, তো আমরা তো বলি ফ্রন্ট, FRONT, আর এখানে কি লেখা আছে, FONT, ফন্ট, ঠিক আছে? তাহলে ফ্রন্ট বলি আর হচ্ছে ফন্ট লেখা আছে, ঠিক আছে? এরকম কিছু স্পেলিংয়ের আমাদের আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ডেটটা আমরা লিখি প্রথমে দিন দিই, তারপরে মাস, তারপরে সাল দিই, তাই না? এটা ব্রিটিশ ফরম্যাট। কিন্তু আমেরিকান ফরম্যাটে প্রথমে ওরা মাস দেয়, MMDDYY, প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর লেখে। ওকে, এটা এই নিয়ে কোনো সমস্যা নেই। আমি দেখো কোনো জায়গায় কালার বানান এটাও লিখেছি, আবার কোনো জায়গায় এটা, জাস্ট তোমাদের ক্লিয়ার করার জন্য এটাও লিখেছি, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের সাহায্যে কী করতে পারি, আমরা লেখার কালার দিতে পারি। ফন্ট কালারের সাহায্যে করতে পারি, লেখাকে কালার করতে পারি, সেটা আমি তো দেখালাম, লেখাকে কালার করা। আর একটা অপশান এখানে ছিল আমাদের, AB লিখে রাবারের মতন, যেটা করায়নি, সব লাস্টে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। AB রাবারের মতন চিহ্ন, এটা রাবার একটা আছে, ঠিক আছে? দিস অপশান ইজ ইউজ টু রিটার্ন ইনটু ডিফল্ট ফরম্যাট অফ দ্য সিলেক্টেড টেক্সট। অর্থাৎ তুমি কোনো লেখার স্টাইল ফাইল যা যা চেঞ্জ করেছো, আবার পুনরায় নর্মাল অবস্থায় যদি ফিরে আসতে চাও, তখন তুমি ক্লিয়ার করে দেবা, আবার নর্মাল অবস্থায় চলে আসবে। নর্মাল বলতে কি, আমি যখন প্রথম MS ওয়ার্ড লেখা শুরু করলাম তখন তার একটা নর্মাল স্টাইল ছিল, এরকম কালার ডিজাইন বা স্টাইল এরকম কিছু দিইনি আমরা। তাহলে সেই নর্মাল স্টাইলটা কী ছিল, সিলেক্ট করব, দিয়ে এইটাতে ক্লিক করো, মুছে যে অবস্থায় ছিল সেই এইরকম ছিল লেখার স্টাইলটা, ক্যালিব্রি বোর্ড, লেখার সাইজ 11, এইসব কিছু ছিল। ধরে নাম এই হাইলাইটারগুলো আসবে না, হাইলাইটারগুলো যদি তুলে দিই, তাহলে হাইলাইটারগুলোকে কী করলাম, এখান থেকে গিয়ে নো কালার করব, তাহলে উঠে যাবে। এটা সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট করলাম, নো কালার, উঠে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে নর্মাল অবস্থাতে ফিরে আসা। এরকম তুমি এই লেখাটার অনেক কিছু চেঞ্জ করেছো, এখান থেকে ডিজাইন চেঞ্জ করে দিয়েছো, বা এখান থেকে অনেক কিছু করে দিয়েছো, লেখার সাইজ 11 জায়গায় তুমি 14 করে দিয়েছো, ঠিক আছে? যা যা করেছো, তুমি আবার এটাকে সিলেক্ট করে নেবে,
দিয়ে প্রথমে আসতে চাইলে এটা দিয়ে রাবারের মধ্যে মুছে দাও, দেখো নর্মাল অবস্থায় চলে এলো। শুধু আমি কি করব, এখান থেকে হাইলাইট করেছিলাম যেগুলোকে নো কালার করে দেবো, এই যে নো কালার করে দিই, তাহলে নর্মাল অবস্থায় চলে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ হচ্ছে আমি প্রথম অবস্থায় যেমন ছিলাম সেরকম অবস্থায় ফেরত পাঠিয়ে দেবে আমাকে, একদম ডিফল্ট ফরম্যাটে, রিটার্ন ইনটু ডিফল্ট ফরম্যাট, ঠিক আছে, তোমার নর্মাল ফরম্যাটে চলে আসবে। এটা ফরম্যাট মানে হচ্ছে স্টাইল, এখানে ফরম্যাট মানে হচ্ছে স্টাইল, লেখা যে স্টাইল দিচ্ছ, স্টাইল বলতে কি কালার দিই, সাইজ, লেখা ফন্ট স্টাইল, ডিজাইনগুলো যেগুলো আছে আমরা তাই এই বড় করছি, এই স্টাইলগুলোকে চেঞ্জ করে একদম প্রাথমিক অবস্থায় যেমন থাকে সেরকম চলে আসবে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, বোঝা গেল? আচ্ছা, তাহলে এমএস ওয়ার্ড খুলে আমরা এই হোম ফন্ট গ্রুপের মধ্যে যে অপশানগুলো যতগুলো পেলাম তাদের কাজগুলো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। পরের আমরা এই ক্লিপবোর্ড বলে যে গ্রুপটা আছে এই গ্রুপটা নিয়ে আলোচনা করি একটু, ঠিক আছে, আজকে এই দুটোই করি আমরা, ঠিক আছে। তা ক্লিপবোর্ডের গ্রুপের কাজ কি? ক্লিপবোর্ডে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি, একটা কাঁচির মতন আছে, এটার নাম হচ্ছে কাট, ঠিক আছে। তারপরটা আছে এটা পেপারের মতন কপি, আর এই পাশে যেটা অপশান আছে এটা হচ্ছে পেস্ট, আর ব্রাশের মতন যেটা আছে এটার নাম হচ্ছে ফরম্যাট পেন্টার। ব্রাশটা সব লাস্টে দেখাচ্ছি। তো প্রথমত কাঁচির মতন যেটা আছে এটার কাজ কি, আগে আমরা কাজগুলো জেনে নিই, ঠিক আছে। ক্লিপবোর্ড গ্রুপে কাঁচির মতো যেটা আছে তার নাম হচ্ছে কাট, তার নাম হচ্ছে প্রথম কাজ যে কাঁচি কাট, এর নাম হচ্ছে কাট, CUT কাট, কাট মানে কাটা, ঠিক আছে। কাট, এটার নাম হচ্ছে কপি, আর এটার নাম হচ্ছে পেস্ট। এই তিনটে অপশান খুব কাজে লাগে আমাদের, ঠিক আছে। তুমি কাট আর কপি বা পেস্ট যা খুশি করতে পারো, পেস্টের কাজ আলাদা, কাট কপির কাজ আলাদা, কাটের কাজ আলাদা, কপির কাজ আলাদা, ঠিক আছে। আলাদা বলতে কি মোটামুটি একই টাইপের, তো দুটো কাজ দেখে নেই। তো কাট অপশানের কাজ, কাট অপশানের কাজ হচ্ছে তুমি যদি কোনো লেখাকে সিলেক্ট করে কাটে ক্লিক করো তাহলে সেই লেখাটা কেটে যাবে, কেটে কোনো একটা জায়গায় গিয়ে জমা হয়ে থাকবে। সেটা হচ্ছে কম্পিউটারের আমাদের ইন্টারনাল মেমোরির মধ্যে বাফার বা র্যাম বলতে পারি আমরা, র্যামের মধ্যে জমা থাকে, ঠিক আছে। এবং সেই লেখাটাকে আনতে গেলে তোমাকে কী করতে হবে, পেস্ট করতে হবে। আনতে গেলে কী করতে হবে, পেস্ট করতে হবে। দেখে নিই, ধরে নাও রাজারামপুর, এই লেখাটাকে সিলেক্ট করলাম, এই লেখাটাকে সিলেক্ট করে যদি কাঁচিতে ক্লিক করে, সিলেক্ট করলে দেখো কাঁচি অ্যাক্টিভ, সিলেক্ট না করলে তুমি কাঁচিতে ক্লিক করলেও কাজ হবে না, কারণ কাকে কাট করবে বলতে তো হবে তোমাকে। তাই আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই কাঁচিতে ক্লিক করলাম, লেখাটা কী হলো এখান থেকে কেটে কি নষ্ট হয়ে গেল, এটা জমা হলো ক্লিপবোর্ডে গিয়ে জমা হলো, ঠিক আছে। এবার এই লেখাটাকে আমরা অন্য জায়গায় গিয়ে বসাতে চাইছি, এখানে বসাতে চাইছি, নিচে এন্টার মারি, এই কার্সারটা যেখানে থাকবে সেখানে বসবে। তাহলে কি করে বসাবো আমরা, কি করব, কার্সারটাকে আবার এন্টার মারলাম, দিয়ে আমি এই সেন্টারে নিয়ে এলাম, এই মিডিলে আবার পেস্ট করলাম। তাহলে ও যে চলে গেল র্যামে গিয়ে জমা হয়ে গেলো বাফারে, এবার পেস্ট করলে তো একাধিকবার আসছে, মানে ওখানে ও জমা আছে, যতবার তুমি পেস্ট চাইবা ও একটা করে নকল পাঠাবে, ও ওখানেই থেকে গেছে, বসে গেছে, যে আমি আর যাবো না, আমাকে কাট করেছো আমি এখানে বসে গেলাম, এবার তুমি যখন পেস্ট বলবা তখন আমি এখান থেকে ডুপ্লিকেট একটা করে পাঠাবো। তাহলে একবার কাট করে নিয়ে তুমি ওকে যতবার খুশি কী করতে পারো, পেস্ট করতে পারি, যতক্ষণ তোমার র্যামে থাকবে, ঠিক আছে। এবার র্যামে কতক্ষণ থাকে বলো তো, যতক্ষণ না তুমি কম্পিউটার বন্ধ করছো, কম্পিউটারের পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ ও জমা থাকবে, কারেন্ট চলে গেলেই বন্ধ হয়ে যাবে, আর পাবা না, বা কম্পিউটার বন্ধ করে দিলেই, মানে পাওয়ার যদি চলে যায় র্যাম ফাঁকা, আবার তোমাকে নতুন করে কপি করতে হবে। তাহলে কাট করলে হচ্ছে কি, আমি কাট করেছিলাম এখান থেকে, আবার কার্সারটা এখানে নিয়ে গিয়ে আরেকবার পেস্ট করে দিলাম, চলে এলো, ঠিক আছে। তাহলে কাট করলে কেটে যায়, কিন্তু ওকে আবার আমরা নিয়ে আসতে পারি। আর কপি করলে কি হয়, যেমন ধরে নাও আমি এই যে ওভারঅল লুক এই লেখাটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, বা চেঞ্জ দ্য ওভারঅল লুক এই লেখাটাকে এতটা সিলেক্ট করলাম, দিয়ে আমি এবার এইটাতে ক্লিক করলাম, এইটাতে কপিতে একবার ক্লিক করলাম, ঠিক আছে। কিন্তু তুমি কি কিছু বুঝতে পারলে না তো, কিন্তু এটাও কিন্তু র্যামে গিয়ে জমা হলো। এবার এটাকে আনবো কী করে আমরা, পেস্ট করে। তাহলে কপি করলে অরিজিনাল লেখাটা তো থেকেই গেল, এটা তো থেকেই গেল, এটা কিন্তু চেঞ্জেস হয় না, কপি করলে এটা থেকেই যায়, কাট করলে এটা কেটে যায়, আর কপি করলে এটা থেকে যায়। এবার এটাকে আমরা কি করতে পারি, যেখানে খুশি গিয়ে পেস্ট করলেও ওখানে বসে যাবে, আচ্ছা চেঞ্জ দাও ওভারঅল লুক, যতবার পেস্ট করবে, যতবার খুশি পেস্ট করবে, কোনো অসুবিধা, যেখানে পেস্ট করবে অর্থাৎ কার্সার যেখানে থাকবে সেখানে গিয়ে পেস্ট করবে। দেখো খুশি পেস্টের শর্টকাট কিবোর্ডে কি টিপলে পেস্ট হয়, কিবোর্ড থেকে কোনটা টিপলে পেস্ট হবে, Ctrl+V। কাট কি করে হয়, Ctrl+X। কপি কিসে হয়, Ctrl+C। তাহলে আমি যদি Ctrl+V টিপি এখানে, Ctrl+V আসছে, এটা এখানে একটা মজার জিনিস কি বলতো, তুমি লাস্ট যেটাকে কাট করবে বা কপি করবে সেটাকেই আনতে পারবে, আগেরটাকে পাচ্ছ কি, আগেরটা আর নাই। দেখো রাজারামপুর ওয়াইসিটিসি কি আর আসছে,
আমি এখন যতবার পেস্ট করব কন্ট্রোল ভি করব, এই দেখো এটাই আসবে। এবার অন্য কিছু কপি করি, ধরুন এনিবডি ক্যান ড্যান্স, এটা কপি করলাম কন্ট্রোল সি কিবোর্ড থেকে, কন্ট্রোল সি, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি। এবার কোনটা আসবে? কন্ট্রোল ভি। যতবার কন্ট্রোল ভি করবে দেখো এটা আসছে, এনিবডি ক্যান ড্যান্স এটা আসছে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ভি করলে এটা চলে আসছে। তাহলে ক্লিপবোর্ডে এই যে ক্লিপবোর্ড বা বাফার বলে যে জায়গাটা, কম্পিউটারে ক্লিপবোর্ড বা বাফার বলে যে জায়গাটা থাকে র্যামের, সেখানে আমরা কাট করলে বা কপি করলে ওখানে গিয়ে জমা হয়। ঠিক আছে, ওই লেখাটা ওখানে গিয়ে জমা হয় এবং সেখান থেকে নিয়ে আসতে গেলে কী করতে হয় আমাদেরকে? পেস্ট করতে হবে, পেস্ট করলে আসবে। ঠিক আছে, তাহলে মজার জিনিস হচ্ছে যে একটা কিছু লিখে তাকে যদি অনেকগুলো করতে চাই তাহলে কপি করে নিয়ে কী করবো? আবার পেস্ট করবো। এটা মজা। যেমন একটা মোবাইল তৈরি করে নিলাম, দিয়ে কপি করে পেস্ট করতে লাগলাম, তাহলে কত মোবাইল হবে? তুমি যত চাইবা তত মোবাইল দিয়ে দেবো, তাই না? তোমার কাছে একটা গান আছে, এই গানটা যদি তোমার কাছে যদি 100 জন চাই, দিতে পারবা কি পারবে না? না 100 বারই বানাতে হবে তোমাকে। তা কী হয়, তুমি যখন হোয়াটসঅ্যাপে কোনো জিনিস কাউকে পাঠায়, আমার কাছ থেকে কি কাট হয়ে যায় না থেকে যায়? থেকে যায়। কিন্তু তোমাকে যদি আমাকে ব্যালেন্স ভরে দিতে অ্যাকাউন্ট থেকে ফোনপেতে, তাহলে কী হবে? তোমার কেটে যাবে, ওটা কিন্তু কাট হয়ে যাবে। ঠিক আছে, তো ওইরকম যদি কপি পেস্ট করা যেত ব্যালেন্স, তাহলে তো ভালোই হতো, তাই না? যে ব্যালেন্স আমার কাছে আছে, আমি কাউকে কপি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে কপি পেস্টের ব্যাপারটা ক্লিয়ার হলো কি তোমাদের? যে কাট কপি পেস্ট। আচ্ছা, কাট কপি পেস্টের শর্টকাট কিটা মনে রাখবে। ঠিক আছে, এবার আমরা ফরম্যাট পেন্টার দেখব। ঠিক আছে, তবে এই কপি পেস্টের একটা জিনিস বলে রাখি, এখানে যে কপি পেস্টটা তুমি করছো এটাতে লেখা কপি পেস্ট হয় কিন্তু। ঠিক আছে, আরও কিছু একটা জিনিস এখানে আমি বললাম যে আমি এখন কপি করলাম গ্যালারি লেখাটাকে, সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল সি টিপলাম বা এখানে ক্লিক করলাম, কপি করলাম, কার্সার এখানে রাখলাম, এবার আমি পেস্টে ক্লিক করলাম, তাহলে কোনটা আসছে? গ্যালারি। তাহলে আগে যে অন দ্য এই যে চেঞ্জ দ্য ওভারঅল লুক, এটাও তো আর পাবো না, আমি পাচ্ছি কি? পাবো না। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যেটাকে করছি সেটাই আসছে, আগেরগুলোকে রাখা যাচ্ছে না, তাই না? তো এটা যদি রাখা যেত তাহলে সুবিধা হতো। তাহলে এটা রাখারও ব্যবস্থা করা আছে যে তুমি ইচ্ছা করলে একাধিক জিনিস কপি করে রাখবে এবং তাকে ইচ্ছা মতন পেস্ট করতে পারবে। এবং সেটা কিভাবে করবে তার জন্য একটা অপশান বলে দিই, সেটা হচ্ছে এই যে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছ না, লেখা আছে এইখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এইটাতে ক্লিক করবে, তাহলে ক্লিপবোর্ড খুলবে। ক্লিক করো, হ্যালো, ক্লিপবোর্ডের এইটা হচ্ছে ক্লিপবোর্ড এরিয়া, এইটা খুলে গেল। এখানে একটা আইটেম আছে দেখতে পাচ্ছ, ক্লিপবোর্ডে জমা আছে, কে আছে? গ্যালারিটাই আছে। আগেরগুলো আছে কি? নাই, ক্লিপবোর্ড খোলা ছিল না বলে ও ছিল না। এবার ক্লিপবোর্ড খুলেছি, মানে আলমারি খুলে রেখেছি। ঠিক আছে, এবার তুমি যাকে কপি করবে এখানে সে দেখতে হবে জমা হচ্ছে, যাকে খুশি পেস্ট করতে পারো। দেখো গ্যালারিকে কপি করেছি এবং এবার পিকচারকে কপি করলাম, সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল সি কিবোর্ড থেকে টিপলাম, এখন কে জমা হলো? পিকচার। এবার আমি হ্যাং হয়ে গেল, দাঁড়া এক মিনিট। আচ্ছা, ইনসার্ট ট্যাবটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবটাকে সিলেক্ট করে কপি করলাম, এবার কি এলো? ইনসার্ট ট্যাব। এবার আমি ওভারঅল লুকটাকে কপি করলাম, কে এলো? ওভারঅল লুক। এবার বলো পাতাতে আমি যদি পেস্ট করি, এখানে গিয়ে কে পেস্ট আসবে? জাস্ট পেস্টে ক্লিক করবো, কোনটা আসবে? এখানে একটা, দুটো, তিনটে, হ্যাঁ, লাস্ট যেটা করলাম সেটা আসবে, তাই না? ওভারঅল লুকটা আসছে। তাহলে ইচ্ছা, এটা তো আসছে না, তাহলে এগুলো ইচ্ছা করে কী করে করবে? জাস্ট ক্লিক করবে, ইনসার্ট ট্যাব, পিকচার, গ্যালারি, ওভারঅল লুক, গ্যালারি, পিকচার, ইনসার্ট, ওভারঅল লুক, পিকচার, ওভারঅল, ইনসার্ট, গ্যালারি। বোঝা গেল? তাহলে ক্লিপবোর্ডেও আমরা ইচ্ছা করলে কপি করে রেখে দিতে পারি, সেখান থেকে যাকে যখন খুশি পেস্ট করতে পারি। ঠিক আছে, তবে এরকম কতগুলো আইটেমকে স্টোর করতে পারবে এই ক্লিপবোর্ডের মধ্যে? কতগুলো? ওপরে একটা লেখা আছে মনে হয়, দেখো তো কত লেখা আছে এখানে? 4 of 24, 4 of 24। তার মানে কি কটা আইটেম আছে তোমার ভিতরে ক্লিপবোর্ডে স্টোর করা? 4টে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো পারবো আমরা? 24টা স্টোর করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। অর্থাৎ ক্লিপবোর্ডে কপি করতে করতে তুমি রাখতে পারবে 24টা, তবে ক্লিপবোর্ড খোলা রাখতে হবে। কিন্তু ক্লিপবোর্ড যদি খোলা না রাখো, ওই একটা করেই হবে, লাস্ট যেটা করবা সেটাই তুমি আনতে পারবা। আর ক্লিপবোর্ড খোলা রাখলে কি হবে? তুমি অনেকগুলো করতে পারবা, লাস্ট যেগুলো করবো জমা হতে থাকবে এবং যাকে খুশি পেস্ট করে করতে পারবা। ঠিক আছে, তাহলে ক্লিপবোর্ড বন্ধ করতে গেলে আমরা আবার এখানে ক্রস সাইন আছে দেখতে পাচ্ছি, বন্ধ করে দিতে পারি। যেহেতু আমি একবার ক্লিপবোর্ড খুলেছিলাম তাই আবার ক্লিক করলে ক্লিপবোর্ডের মালগুলো থাকবে, কিন্তু ক্লিপবোর্ড না খুললে কিন্তু পাবে না। ঠিক আছে, আচ্ছা, ক্লিপবোর্ডকে যদি পুরোটাই ক্লিয়ার করে দিই তাহলে ক্লিপবোর্ড ফাঁকা, এখন পেস্টেও কাজ করবে না, দেখো, কারণ ক্লিপবোর্ডে কিছু নেই। আর এই ফাঁকাটা কখন হয়ে যায়? যদি কম্পিউটার তুমি বন্ধ করে দাও, শাট ডাউন করে দাও, তাহলে এমনি ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, এইটা। তাহলে এবার হচ্ছে এই ফরম্যাট পেন্টার, এই ফরম্যাট পেন্টার ব্রাশের মতন যেটা দেখছি, এর কাজ কি? আমরা এই পিকচার লেখাটাকে সিলেক্ট করলাম, একটা জিনিস দেখি, সিলেক্ট করে নিয়ে কপি করলাম, দিয়ে আমি এখানে গ্যালারি লেখাটাকে সিলেক্ট করলাম,
দিয়ে যদি পেস্ট করি তাহলে গ্যালারিটা মুছে যাবে, কি বসে গেল ওর উপর লেখাটা, পিকচার লেখাটা বসে গেল, ঠিক আছে। মানে কাউকে সিলেক্ট করে যদি পেস্ট করে দাও তাহলে ওই লেখাটা ওর উপরই বসে যায়, ও মুছে যায়, ঠিক আছে। এটা একটা কিন্তু হয়, করা যায়। আচ্ছা, এবার হচ্ছে এই 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 এটা আমি স্টাইল চেঞ্জ করি, এখান থেকে কোনো একটা স্টাইল চেঞ্জ করলাম, কালারটা দিয়ে একটা কিছু কালার, আমি একটা কালার দিলাম, ওকে। লেখার সাইজ একটু বড় করলাম। আচ্ছা, এই এখানে কিছু আছে, এখানে কি আছে, এখানে নো কালার কিছু একটা আছে তো, এটা আচ্ছা। এই যে লেখার ডিজাইনটা করলাম আমি, এদের কোনো একটা স্টাইল চুজ করেছি, লেখার স্টাইল চুজ করেছি, তার সাইজ আছে, কালার আছে, তাই তো। এবার আমি বললাম লেখার ডিজাইন এটা যেমন করেছো এই প্যারাগ্রাফটাকেও তাই করো, এই প্যারাগ্রাফটাকেও সেম ডিজাইন করো, ঠিক আছে। আমি তোমাকে বললাম এই প্যারাগ্রাফেরও সেম ডিজাইন হবে উপরটার মতন। তোমাকে আবার এটাকে কী করতে হবে, সেমভাবে এটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নিয়ে এর যা স্টাইল করেছিলাম এখানে গিয়ে কোনটা করেছিলাম মনে পড়ছে না, কোনটা করলাম যে মনে পড়ছে, এটা না, এটা না, তাহলে এইরকম সমস্যা একটা আসতে পারে, এইরকম একটা সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে কী করবো, ধরো তোমরা দুজনের মধ্যে তুমি একটা ড্রেস কিনেছো, ওর খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, তাহলে এবার তুমি বলতে চাইছো যে আমার ড্রেসটার মতন তোর ড্রেসটাকে বানিয়ে দে, ঠিক আছে। তখন কি করবো, তোমার ড্রেসটাকে কপি করবো, করে ওর ড্রেসে বসিয়ে দেবো, ও অটোমেটিক তোমার মতন হয়ে যাবে। এটাকে ফরম্যাট পেন্টের কাজ। তখন কি করবো, এই লেখার স্টাইলটাকে কপি করবো আমি। তাহলে এই লেখার স্টাইল, যে কোনো একটা স্টাইলকে সিলেক্ট করবে, বেশি করতে পারো অল্প করতে পারো কোনো সময়, যে কোনো লেখাকে সিলেক্ট করো, তাহলে সিলেক্ট করে নিলে দিয়ে এইটাতে ক্লিক করো, ব্রাশে এইটাতে, তাহলে কি হলো, স্টাইল কপি হয়ে গেল, লেখা কপি নয়, স্টাইল কপি হয়ে গেল। এই স্টাইলটা মাউসটা দেখুন ব্রাশের মতন হয়ে গেছে তো। এবারে যার উপর বুলাবে, যতটা ব্রাশ করবে, এইটুকুটা না গোটাটাই করে দিই, ছেড়ে দাও, হয় দেখো। তাহলে টু চেঞ্জ দ্য ওভারঅল লুক, লেখা কি চেঞ্জ হয়েছে, লেখা চেঞ্জ হয়নি, এটা অন দ্য ইনসার্ট ট্যাব লেখা আছে, এটা টু চেঞ্জ দ্য ওভারঅল লুক লেখা আছে, তাই না। তাহলে ওর স্টাইলটার উপর বসে গেল এটা। কিন্তু নর্মালি কপি পেস্ট করলে কি হতো, ধরো তোমাকে কপি করে ওর উপর পেস্ট করে দিলাম, তাহলে তুমি যা আছো ওইটাই হয়ে যেত। কিন্তু তোমার স্টাইল কপি করে ওকে দিলাম, মানে তোমার যা স্টাইল আছে সেই স্টাইলটা ওর হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে স্টাইল কপি পেস্ট। এবং এই স্টাইল কপি পেস্ট কোথা থেকে করবো, এই ফরম্যাট পেন্টার থেকে। তাহলে ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে স্টাইল কপি পেস্ট করা। দেখো, স্টাইল কপি আর স্টাইল পেস্ট কিবোর্ড থেকেও করতে পারো। জেনারেলি কন্ট্রোল সিতে কপি হয় আর কন্ট্রোল ভিতে পেস্ট হয়, তাই তো। কিন্তু স্টাইলকে করতে গেলে শিফট লাগাতে হবে, শিফট কন্ট্রোল সি আর শিফট কন্ট্রোল ভি। হ্যাঁ, এটা দিয়ে দেবো, এটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এটা কি করবে, ওই বাড়িতে বসে নোট করবে খাতাতে, কেননা খাতায় আমি বলেছি, আগের দিনও বললাম যে খাতায় নোট করতে হবে। এটা কি হয় আমার, স্টপ। আচ্ছা, তাহলে স্টাইল কপি স্টাইল পেস্ট কী করে করবো আমরা, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। তাহলে দেখে নিই আমরা। নর্মালি ধরে নাও ইউ ক্যান, এটাকে যদি কন্ট্রোল সি করলাম, লেখাটা কন্ট্রোল সি করলাম, দিয়ে টু চেঞ্জ এই লেখার উপর কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে কি হয়ে গেল, ওই টু চেঞ্জের জায়গায় ইউ ক্যানটাই বসে গেল, তাই না। এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম। কিন্তু আমি এই ডকুমেন্ট লেখাটাকে শিফট কন্ট্রোল সি করলাম, দিয়ে ফরম্যাটিং সিলেক্টেড টেক্সটের ওপর শিফট কন্ট্রোল ভি করলাম, তাহলে কি হলো, ফরম্যাটিং অফ সিলেক্টেড টেক্সটের এই ডিজাইনটা এখানে বসে গেল, তাই না। তাহলে শিফট করলে কি হয়, স্টাইল কপি হয়, শিফট টিপলে স্টাইল কপি হয়, বোঝা গেল। তাহলে ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে স্টাইলকে কপি করে পেস্ট করা, স্টাইল কপি পেস্ট করা যায় ফরম্যাট পেন্টারের কাজ। এবার কাটের কাজ, তোমার এই যে কাট তোমাদেরকে বলছিলাম না, কাটের কাজ কি, কাট হচ্ছে দিস অপশান ইজ ইউজ টু কাট দ্য সিলেক্টেড টেক্সট ফ্রম দ্য ডকুমেন্ট অ্যান্ড স্টোর ইট ইন ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড বলে, অনেকে বাফার বলে, কোথায় থাকে সেটা, কার মধ্যে, র্যামের মধ্যে। আর কপির কাজ হচ্ছে এখানে কাট করে জমা করে, আর হচ্ছে কপি করে জমা করে, এটা বাফারে জমা হয়। আর পেস্টের কাজ হচ্ছে উই ক্যান ইনসার্ট ক্লিপবোর্ড আইটেম ইন দ্য ডকুমেন্ট, অর্থাৎ ক্লিপবোর্ডে যেগুলো আছে সেগুলোকে ডকুমেন্টে নিয়ে আসতে পারবো পেস্টের সাহায্যে। আর ক্লিপবোর্ডে কতগুলো আইটেম স্টোর করতে পারবো আমরা, 24টা আইটেম ম্যাক্সিমাম স্টোর করতে পারি। আর ফরম্যাট পেন্টারের কাজ কি, দিস অপশান ইউজ টু কপি এনি সিলেক্টেড টেক্সট ফরম্যাট মানে স্টাইল অ্যান্ড পেস্ট ইট অন দ্য অ্যানাদার সিলেক্টেড টেক্সট অর প্যারাগ্রাফ। অন্য লেখার পর বা প্যারাগ্রাফের পর আমরা সেই স্টাইলটা দিতে পারি। স্টেপ বলে দিয়েছি কীভাবে করবে। প্রথমে যে কোনো লেখা সিলেক্ট করে নেবে, ফরম্যাট পেন্টারে ক্লিক করবে, তারপরে ড্রাগ দ্য মাউস অন দ্য অ্যানাদার টেক্সট। ড্রাগ দ্য মাউস মিনস মাউসের এই যে ক্লিক করে টেনে দেওয়াটাকে ড্রাগ বলা হয়, এটাকে ড্রাগ বলা হয়। আমি ধরুন এই লেখার স্টাইলটাকে ক্লিক করলাম, দিয়ে এইখানে গিয়ে
এইটার ওপর বুলিয়ে দিলাম, তাহলে দেখো ওই যেমন স্টাইল, যত বড় স্টাইল সেম এত বড়টাই হয়ে গেল। বোঝা গেল তো? এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। আবার চাইছি যে আমি ক্লিয়ার করে দিই, হোমে গেলাম দিয়ে ক্লিয়ারে করে দিলাম, এই যে ক্লিয়ার, তাহলে আমার আগের অবস্থায় ফেরত চলে এলো। তাহলে তোমার যদি মনে থাকে যে ক্লিয়ার করবো কী করে, এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, এটা তাহলে আজকে এই অপশানগুলোই থাক। আমাদের কি কি হলো? ফন্ট সাইজ, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট, ক্লিয়ার ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক আউট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, এটা হচ্ছে তোমার হাইলাইট কালার, এটা হচ্ছে তোমার ফন্ট কালার, এটা কাট কপি পেস্ট ফরম্যাট পেইন্টার। ঠিক আছে, বাকি টুলসগুলো আমরা পরে করবো আস্তে আস্তে। তাহলে এমএস ওয়ার্ড খুলে কিছু লিখবে, লেখার পর এগুলো অ্যাপ্লাই করে দেবে প্রত্যেকটা অপশান। প্র্যাকটিক্যালি কী করবে? প্র্যাকটিক্যালি যে কাজটা করবে, এমএস ওয়ার্ড খুলবে, দিয়ে একটা কিছু লিখে নেবে, লেখার পর সিলেক্ট করে করে এই যে শিখিয়েছি এটার কাজগুলো তোমাদেরকে করতে হবে। এটা কী কাজ হয়, প্রত্যেকটা অপশান টুলস এবং কাজগুলো তুমি হাতে কলমে করে বুঝে যাবে যে কি করতে হয়, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কারণ তুমি এখন বুঝতে পারলে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ, এক্সাম অনলাইনে হবে।